আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড। এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে যেটা হয়, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের বেলায় কি দেখেছিলাম? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের বেলায় দেখেছিলাম যে আমাদের তর্জনীটা বা ইন্ডেক্স ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ড কে ডিনোট করে, আর মধ্যমাটা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে। সেখানে বৃদ্ধাঙ্গুষ্ঠটা মানে থামটা মোশন অফ দ্য কন্ডাক্টরকে নির্দেশ করে, এরকম দেখেছিলাম। অর্থাৎ আমি যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা একবার মনে করে দেখি, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র অভিমুখ, এইটা তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এইটা হচ্ছে এই যে পরিবাহী যা বেয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেইটা এই বুড়ো আঙুলের দিকে সরে আসবার চেষ্টা করবে, বল অনুভব করবে। ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা দেখতে পেয়েছি যে একটা মেকানিক্যাল এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, এরকম একটা জায়গা। অর্থাৎ মেকানিক্যাল এনার্জি কোনটা না, ম্যাগনেটটাকে আমরা আপাতভাবে গতিশীল রেখেছিলাম কয়েলের সাপেক্ষে, এবং সেটা একটা মেকানিক্যাল এনার্জি বলে ভাবতে পারি। মানে আমি গতিশীল রাখবার জন্য একটা মেকানিক্যাল এনার্জি আমার খরচ হচ্ছিল, এবং তার ফলে ওই কয়েলের মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি, এবং দ্যাট ইলেকট্রিক্যাল এনার্জি ইজ প্রডিউসড অ্যাট দ্য কস্ট অফ মেকানিক্যাল এনার্জি ইন প্রেজেন্স অফ ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। তা যাই হোক, তা তোমার আমরা দক্ষিণহস্ত নিয়ম বা রাইট হ্যান্ড রুলের বেলায় আমি যদি ডান হাতটাকে আমার এরমভাবে রাখি, দেখতে পাবে, দাঁড়াও তোমাদের দিকে ঘোরাই, ডান হাতটাকে যদি এইভাবে রাখি, তাহলে এইটা হচ্ছে তর্জনী। তর্জনীটা যেরকম চুম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশ করছিল সেই রকমই নির্দেশ করবে। এইবার এই দিকে এই যে বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলের দিকে যদি পরিবাহীর একটা গতি থাকে, কয়েলের যদি একটা গতি থাকে, বা কয়েল বলবো না, এখানে তার বলতে পারি, তড়িৎবাহী তারটা যদি একটা গতি থাকে, তখন এই মধ্যমা বরাবর আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ ঘুরিয়ে বলতে চাইলে এই যে মধ্যমা বরাবর একটা যে তার আছে, এই তার বরাবরই তো তড়িৎ প্রবাহ ঘটাতে চাইছি। এই তারটাকে আমি যদি ঠেলে এই বুড়ো আঙুলের দিকে এইভাবে সরিয়ে দিই, বুড়ো আঙুলের দিকে এইভাবে যদি সরিয়ে দিই, অর্থাৎ তার মানে মোশন অফ দ্য কন্ডাক্টরটা যদি টুয়ার্ডস দ্য থাম্ব হয়, আমি তার কেই মোশনটা ঘটাচ্ছে না, আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে সেই মোশনটা ঘটাচ্ছি, তাহলে দেখব যে ওই যে তার যেটা মধ্যমা বরাবর আমি নির্দেশ করছিলাম, অর্থাৎ মিডল ফিঙ্গার বরাবর নির্দেশ করছিলাম, সেই মিডল ফিঙ্গার বরাবর আবিষ্ট তড়িৎ প্রবাহ ঘটবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো যে আমরা একটা এমন সিস্টেম তৈরি করতে পারি যে সিস্টেমটায় বলতে গেলে, ঘুরিয়ে বলতে গেলে, যে আমি মেকানিক্যাল এনার্জি একটা দিকে স্পেন্ড করব, উই উইল গেট ইলেকট্রিক্যাল এনার্জি ইন রিটার্ন, সহজ কথায় বলতে গেলে। তা এটার প্রয়োগ সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োগ ফ্যারাডেকে, তাই জন্য বলা হয় ফ্যারাডে টট আস হাউ টু জেনারেট ইলেকট্রিসিটি, কী করে জেনারেশন করতে হয়। জেনারেশন মানেই হচ্ছে মেকানিক্যাল এনার্জি থেকে জেনারেশন। তুমি তো বলতে পারো স্যার কেমিক্যাল সেল থেকে কেমিক্যাল এনার্জিকে খরচ করেও তো আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, বাট দ্যাট ইজ নট কমার্শিয়ালি ভায়াবল। তাহলে ব্যাটারি দিয়ে সব জায়গায় চলতো। হ্যাঁ, কেমিক্যাল এনার্জি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রেই যেখানে আর কোনো উপায় থাকে না, সরাসরি কোনো কানেকশন থাকে না, সেইখানেই একমাত্র কেমিক্যাল এনার্জি ইউজ করা হয়, অন্য কোনো রকম এনার্জি ইউজ করা হয় না। কিন্তু তোমার যেখানে সম্ভব, যেখানে অন্যরকমভাবে মেকানিক্যাল এনার্জি আমরা সাপ্লাই করতে পারি সিস্টেমকে, সেই ক্ষেত্রে দেখব যে মেকানিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করাটাই বেশি চিপার, বেশি কনভেনিয়েন্ট বলতে পারো। আর এসি তো কিছু কিছু কনভেনিয়েন্স আছেই, তোমরা জানো অলরেডি যে এসি ব্যবহার করার কী কী সুবিধা। তা সুতরাং সেই সুবিধাগুলো তখন পাবো। ব্যাটারির বেলায় কিন্তু এসি হবে না, ডিসি হয়ে যাবে। ডিসির আবার কিছু কিছু অসুবিধাও আছে, ডিসিকে বেশি দূরে পাঠানো যায় না। তো যাই হোক, আমরা যেটা আজকে শিখতে চলেছি সেটা হচ্ছে এসি জেনারেটর। এসি জেনারেটর শিখতে চলেছি,
ডিসি জেনারেটরও হতে পারে। ডিসি জেনারেটর আর এসি জেনারেটরের মধ্যে তফাৎ হচ্ছে, একটা জিনিস বলি, তোমরা তো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী ডিসি মোটর পড়েছো, ডিসি মোটর শিখেছো। ডিসি মোটরটায় কি করেছিলাম, যে আমি একটা ব্যাটারির সঙ্গে ডিসি মোটরের টার্মিনালগুলো যোগ করেছিলাম, মোটরটা ঘুরতে লেগেছিল, এই ঘটেছিল। ঘুরিয়ে যদি করা হয় যে আমি ডিসি মোটরটাকে আমি নিজে ঘোরাবো, মেকানিক্যালি কোনোভাবে ঘোরাবো, আর ওই ডিসি মোটরের যে আউটপুট এতক্ষণ পর্যন্ত যেটা ইনপুট ছিল, অর্থাৎ ব্যাটারির সঙ্গে যে জায়গাগুলো, অর্থাৎ মোটর ব্রাশগুলো যে জায়গায় কানেক্টেড ছিল, সেই ব্রাশগুলোতে আমি দেখব একটা আমি ভোল্টেজ পাচ্ছি, দ্যাট ইজ ডিসি ভোল্টেজ। এবং তার ওয়েভ ফর্মটা আমি একটুখানি জাস্ট ফর ইয়োর ইনফরমেশান দেখিয়ে রাখি। আমি যদি একটা ডিসি মোটরকে আমি যদি চাই ডিসি জেনারেটরে কনভার্ট করতে পারি, কিভাবে, মানে অর্থাৎ আমি তখন আর্মেচারটাকে ঘোরাবো, আর্মেচারটাকে ঘোরাবার ফলে আমার একটা তোমার আমি একটা ভোল্টেজ পাবো অ্যাট দ্য ইনপুট, অর্থাৎ যেটা এতক্ষণ পর্যন্ত ইনপুট ছিল। অর্থাৎ আমি একটু ছবিটা তোমাদের মনে করিয়ে দিই, এইরকম ধরো ছবিটা ছিল তোমাদের ডিসি জেনারেটরের, এইরকম টাইপের ছবি ছিল, এই এই মোটামুটিভাবে এই, আমি খুব নিখুঁত আঁকতে পারলাম না হয়তো, মোটামুটিভাবে এইবার এইখানে কমিউটেটর ছিল, এইটা হাফ ব্র্যাকেট, এইটা হাফ ব্র্যাকেট, এবং এইখান থেকে দুটো মোটর ব্রাশ বেরিয়ে এসেছিল। তোমরা করেছিলে কি, এখানে একটা ব্যাটারি কানেক্ট করেছিল উইথ এ সুইচ, এবং তার ফলে সুইচটা অন করার ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল এবং আর্মেচারটা ঘুরছিল। এইটা অলরেডি আমরা পড়ে এসেছি। আমি এবার এখান থেকে ব্যাটারি ওপেন করে দিলাম, ব্যাটারি ওপেন করে দিয়ে আমি এই দুটো টার্মিনালকে খুলে দিলাম, খুলে দিয়ে এখানে এক কাজ করব, এখানে একটা দরকার হলে গ্যালভানোমিটার লাগিয়ে দেবো। তখন এই সুইচটা অন অবস্থায় যদি এটাকে বাই বাই করে ঘোরানো হয়, আমি মেকানিক্যালি এটাকে যদি ঘোরাই, দেখব এই গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে। কীরকমভাবে নড়ছে না, যখন আর্মেচারটাকে এদিকে ঘোরাচ্ছি যেদিকে কাঁটা নড়ছে, যখন আর্মেচারটাকে উল্টো দিকে ঘোরাচ্ছি উল্টো দিকে কাঁটা নড়ছে, অর্থাৎ সাম কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস সার্কিট। এবং সেই কারেন্টটা কি হচ্ছে না, আমি তো কোনো জায়গায় কারেন্টের সোর্স লাগাইনি, তাহলে কারেন্টটা নিশ্চয়ই জেনারেটেড হচ্ছে। এবং তার যদি ওয়েভ ফর্মটা আমি দেখি, অর্থাৎ এসির ওয়েভ ফর্ম তো আমরা এসি আর ডিসির ওয়েভ ফর্ম আমরা অলরেডি শিখে এসেছি। ধরো ডিসির ওয়েভ ফর্ম টাইমের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এদিকে হচ্ছে ভোল্টেজ অ্যাক্সিস, অর্থাৎ টাইম যতই বয়ে যাক না কেন ডিসি ভোল্টেজের কোনো আপস অ্যান্ড ডাউনস দেখা যায় না, এটা হচ্ছে ডিসি। আর এসির বেলায় কীরকম দেখে এসছি না, এসির বেলায় দেখে এসছি এইরকম একটা জিনিস ঘটে, এটা হচ্ছে ফর এসি সিগন্যাল বা এসি ভোল্টেজ। এর বেলায় যে আউটপুটটা পাবো সেটা যদি এরকম একটা ওয়েভ ফর্ম শো করা যায়, অ্যাকচুয়ালি এই যন্ত্রটাকে ক্যাথোড রে অসিলোস্কোপ বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের ইনপুটে যদি এর আউটপুটটা লাগানো হয়, এই ছবিটা ওর স্ক্রিন আছে একটা ছোট ক্যাথোড রে অসিলোস্কোপের মধ্যে, সেই ক্যাথোড রে অসিলোস্কোপে এই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা কীরকম ওয়েব ফর্মটা আসবে, সেই ওয়েব ফর্মটা দেখতে লাগে কীরকম জানো, এইরকম ধরনের, এরকম ধরনের। এটাকে কি বলবে, এটাকেও ডিসি বলবে, কোনো জায়গায় তো নেগেটিভ হচ্ছে না, অল্টারনেটিং এর ব্যাপার নেই, এটাকেও ডিসি বলবো, বাট ইট ইজ নট স্টেডি ডিসি, ইট ইজ ফ্লাকচুয়েটিং ডিসি। এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিসি, এটা হচ্ছে স্টেডি ডিসি। স্টেডি মানে কি, যার ভ্যালুটা স্থির, সময়ের সঙ্গে সঙ্গে কমা বাড়া করছে না। আর এর ভ্যালুটা কি হচ্ছে না, একবার বেড়ে ম্যাক্সিমাম হচ্ছে, আবার জিরো হচ্ছে, আবার বেড়ে ম্যাক্সিমাম হচ্ছে, আবার জিরো হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিসি। বাট উই আর মোর ইন্টারেস্টেড ইন জেনারেশন অফ এসি। এবার এসি জেনারেশনের জন্য কি করতে হবে আমরা এবার একটু দেখি। এসি জেনারেশনের জন্য আমরা একই রকম সিস্টেম নেব, একটা এরকম চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য এরকম একটা হাফ রাউন্ড একটা ম্যাগনেটের পোল,
তার মধ্যে একটা আর্মেচার থাকবে, এই আর্মেচার, এদিকেও একটা ম্যাগনেটের পোল, এদিকটা মনে করো নর্থ, এদিকটা মনে করো সাউথ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, নর্থ টু সাউথ। এইবার এইখানে আগের বেলায় কি দেখেছিলে, আগের বেলায় কমিউটেটর ছিল, হাফ রাউন্ড তোমার স্প্লিট করা অর্থাৎ কাটা ফার্স্ট ব্র্যাকেটের মতো দুটো কমিউটেটর ছিল। এখানে যেটা থাকে, এখানে স্লিপ রিং থাকে। স্লিপ রিং আর কমিউটেটরের মধ্যে তফাৎ কি না, স্লিপ রিংয়ের সঙ্গে কমিউটেটরের তফাৎ হচ্ছে স্লিপ রিংগুলো এই যে আর্মেচারের যে অক্ষ, সেই অক্ষের সঙ্গে সমকেন্দ্রীয়ভাবে সম অক্ষীয়ভাবে দুটো স্লিপ রিং থাকে। স্লিপ রিংগুলো যদি আঁকতে হয়, এই একটা স্লিপ রিং ধরো, আর এর সামনে দাঁড়াও, এই অক্ষটাকে বজায় রেখে আঁকতে হবে, তো এরকম দুটো স্লিপ রিং থাকে। একটু 3D এফেক্ট আনার চেষ্টা করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এইবার একটা তার এর সঙ্গে না কানেক্টেড হয়ে সোজা এসে এইটায় জুড়ে যায়, এই স্লিপ রিংটায়, আর একটা তার সোজা এর মধ্যে দিয়ে এসে এই রিংটায় জুড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট রিং, এটা হচ্ছে সেকেন্ড রিং। এগুলোকে কি বলা হয়, কি রিং বলা হয়, স্লিপ রিং। এগুলোকে বলা হয় স্লিপ রিং। অর্থাৎ এই লাইনগুলো আমরা মুছে দিয়ে, এবার এগুলো আঁকার সুবিধার্থে এঁকেছিলাম, এগুলো দরকার নেই, এইটাকেও মুছে দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই যে আর্মেচারটা আছে, আর্মেচারের একটা তার এই ফার্স্ট স্লিপ রিং এর সঙ্গে জোড়া, আর এদিকে তারটা সেকেন্ড স্লিপ রিং এর সঙ্গে জোড়া। এটা আশা করি ছবি থেকে বুঝতে পারা যাচ্ছে। এইবার আর্মেচারকে যখন ঘোরানো হবে, স্লিপ রিং সমেত কিন্তু আর্মেচারটা ঘুরবে। এমন নয় যে স্লিপ রিংটা ফিক্সড। কমিউটেটরটা যেমন আগের বেলায় ঘুরেছিল, এখানেও স্লিপ রিংটা একই স্পিডে, আর্মেচারকে যে স্পিডে আমি ঘোরাবো সেই স্পিডে ঘুরতে থাকবে। আর আগের বেলায় আর্মেচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্রাশগুলো দুটো কমিউটেটরকে দুদিক থেকে এইভাবে ঠেলে ধরে আছে। এখানেও ব্রাশ লাগানো থাকে এবং সেই ব্রাশগুলো একই দিকে লাগানো থাকে। দুদিকেও থাকতে পারে, তাতে অসুবিধে নেই, কিন্তু একই দিকে থাকলেও কোনো অসুবিধে নেই, কারণ বুঝতেই পারছো একটা রিংয়ের সঙ্গে আরেকটা রিংয়ের কোনো কন্ট্যাক্ট নেই। দিস ইজ ব্রাশ, কার্বন ব্রাশ, গ্যাস কার্বন দিয়ে তৈরি হয়। এবং তোমরা সেই যখন অ্যালোট্রপি অফ কার্বন পড়েছিলে, অর্থাৎ কার্বনের উপভেদ পড়েছিলে, জেনেছো যে গ্যাস কার্বন হচ্ছে এমন একটি কার্বনের উপভেদ যেটা তড়িৎ পরিবহন করে। এইবার এই ব্রাশ থেকে একটা তার বার করে নাও, আর এই ব্রাশ থেকে আবার একটা তার বার করে নাও, এবং এই দুটোর মধ্যে তুমি একটা এসি এরকম ভোল্টেজ যদি ক্যাথোডের অসিলোস্কোপে কানেক্ট করো, সুন্দর একদম এইরকম একটা ওয়েভ ফর্ম তুমি দেখতে পাবে। এই ভোল্টেজ, এই টাইম, এসি ভোল্টেজ। স্যার ওই যে ঢেউ খেলানো সাইনটা আঁকলেন, ওটা কি এসির সাইন? হ্যাঁ, এসি সাইন। অ্যাকচুয়ালি এসি সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ এসি তো হচ্ছে সাইনোসয়েডাল। তাহলে এইটা হচ্ছে সাইন কার্ভ। তুমি যদি ধরো y ইকুয়াল টু সাইন এক্স, এই 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 যদি গ্রাফ একটা আঁকো খাতায়, দেখবে এইরকম একটা গ্রাফ তৈরি হচ্ছে। কোনোদিন একে দেখার চেষ্টা করো। মানে স্যার শূন্য থেকে তো? হ্যাঁ, এক্স এর বিভিন্ন ভ্যালু বসাবে আর ওয়াই এর ভ্যালুগুলো পাবে। তুমি এক্সট্রা ডিগ্রিতেই বসাবে, অসুবিধা নেই। এক্স ধরো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। এমনি অবশ্য তোমাদের যেগুলো নন ভ্যালু সেগুলোর মধ্যে সবগুলো পাবে না। তার মধ্যে যেগুলো নন ভ্যালু সেগুলো যেমন আছে, আননোন ভ্যালুও পাবে, ফ্র্যাকশনে আসবে। সেটা যদি একটু কষ্ট করে খেটে গ্রাফে বসাও, দেখবে উইল গেট দিস টাইপ অফ ওয়েভফর্ম। অ্যাকচুয়ালি এই যে চেহারাটা, এই চেহারাটা হচ্ছে এসি ভোল্টেজের ম্যাথামেটিক্যাল যে ফর্ম হয় তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইভাবে
আঁকা হয় আর কি। স্যার বেশ, হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের বইয়ে ওই যে এসি কারেন্টের ওখানে যে গ্রাফটা মানে গ্রাফের ওখানে একটা ইকুয়েশন আছে I is equal to I0 sin WT, তো মানে ওইটার কি ওমেগা টি। লাগে? ওটা তোমাদের ক্লাস 10 এর জন্য প্রয়োজন নেই। আসল কথা মুশকিল হয় কি জানো, মুশকিল হয় তোমাদের যিনি বই লিখেছেন আহ, তিনি, তার তো ধরো দায় পড়ে না যে ছাত্রদের আমি যেগুলো লিখছি সেগুলো বোঝাতে হবে। তিনি লিখে খালাস। এবার ওই এক একটা এমন এমন জিনিস ঢুকিয়ে দেন, সেইটা বোঝানোর জন্য আরো অনেক কিছু অবতারণা করতে হয়, যেটা সিলেবাস বহির্ভূত হয়ে যায় এবং তোমাদের অনেকের কাছেই সেটা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কিছু করার নেই। তুমি যেটা বললে আমি বুঝতে পেরেছি, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, এই জিনিসটা আছে। দিস ইজ নট ডাব্লিউ, দিস ইজ ওমেগা। ওমেগাটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা কি জানো না, জানার দরকারও নেই এই মুহূর্তে। এটা হচ্ছে, এটা যেমন ভোল্টেজ রিপ্রেজেন্টেশন করেছি, কারেন্ট রিপ্রেজেন্টেশন করলেও কিন্তু এই রকমই একটা গ্রাফ পাবো, একই রকম দেখতে। এবং এইদিকে তখন আই প্লট করব, এদিকে তখন টি প্লট করব। এবং একটা জিনিস বলে দিচ্ছি, এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট সেটাই হচ্ছে I0। I0 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট। তোমরা এটুকু নিশ্চয়ই জানো যে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1, তাই তো? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ, কত? সাইন 90 এর মানটা হচ্ছে সাইনের হাইয়েস্ট ডিগ্রি। হ্যাঁ, 90 পরে 120 ডিগ্রিতে গেলে আবার কমতে থাকে সাইনের ভ্যালু। তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে, তার মানে এই সাইন ওমেগা টি এই অংশটা যখন 1 হয়ে যাবে তাহলে তখন I ইকুয়াল টু I0। তার মানে সেই I ইকুয়াল টু I0, অর্থাৎ এই I তো একটা ভেরিয়েবল কোয়ান্টিটি। I এর ভ্যালু এইখানে যেমন এইটুকু, এইখানে এতটা, এইখানে এতটা, এইখানে এতটা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কোন পয়েন্টে না এই পয়েন্টে, তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে I0। তাহলে I ম্যাক্স হচ্ছে I0, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে I0। এর চেয়ে বেশি আপাতত জানতে যেও না, তাহলে অনেক কিছু জানতে হবে। ওমেগা কাকে বলে এইটা তোমাদের পুরোপুরি 12 ক্লাস বা দ্বাদশ শ্রেণীর যে এখনকার যা সিলেবাস তাতে আছে, যদি তোমরা পড়ো পরবর্তীকালে। বুঝতে পারলাম না। আরেকটা রিলেশন দিচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2πn। ওমেগা ইকুয়াল টু 2πn, সেই বলিয়েছি, ওর পাশেই বলি বলেই ছাড়বে আর কি। 2πn, n হচ্ছে ফ্রিকোয়েন্সি, n হচ্ছে ফ্রিকোয়েন্সি, n আর ওমেগার মধ্যে সম্পর্ক হচ্ছে 2πn। কেন, খুব সহজেই বলে দিচ্ছি, এটা এমন কিছু জটিল জিনিস নয়। একটা ধরো কণা, একটা ধরো ঢিল তুমি গোল করে ঘোরাচ্ছ, এক পাক ঘুরে আসা মানে কত অ্যাঙ্গেল ঘুরে আসা, 2π রেডিয়ান, তাই তো? হ্যাঁ, তাহলে তাহলে যদি কেউ যদি 1 সেকেন্ডে এক পাক ঘোরে তার ফ্রিকোয়েন্সি কত হবে, 1 হার্জ। কেউ যদি 1 সেকেন্ডে এক পাক ঘোরে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হবে, 1 হার্জ। তাহলে কেউ যদি 1 সেকেন্ডে n বার ঘোরে তার কম্পাঙ্ক কত হবে, n হার্জ, তাই তো? তার মানে তাহলে ফর n revolutions অ্যাঙ্গেল সোয়েপ্ট মানে কি, কতটা অ্যাঙ্গেল এই ঢিলটা ঘুরে এলো। তাহলে এক পাক ঘুরলে 2π কোণ ঘুরছে, তাহলে n খানা যদি পাক খায় তাহলে কতটা কোণ ঘুরে এলো না 2πn। এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ভেলোসিটি যা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তা। অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে, অর্থাৎ কোনো একটা এরকম বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কণা সে 1 সেকেন্ডে যত কোণ ঘুরে আসে, যত কোণ সে ট্রাভেল করে, সেইটাই হচ্ছে তার অ্যাঙ্গুলার স্পিড। তার মানে আমি একটা সহজ উদাহরণ দিই তোমাদের, সেকেন্ডের কাঁটা এক পাক ঘুরে আসতে কত সময় নেয়, 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তাই তো? তাহলে সেকেন্ডের কাঁটার অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে 2π রেডিয়ান বাই 60, মানে কাটাকুটি করলে π/30 রেডিয়ান পার সেকেন্ড ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে ওমেগার ভ্যালু, ওমেগা ফর এ সেকেন্ড হ্যান্ড অফ এ ক্লক যদি তোমায় বলা হয় তখন তুমি বলতে পারবে যে ইট ইজ π/30 রেডিয়ান পার সেকেন্ড। সেই রকমভাবেই তাহলে এই n রিভলিউশন মোট অ্যাঙ্গেল কতটা সুইপ করেছে, 2πn পরিমাণ কোণ সে সুইপ করেছে। কত সময় করেছে না, n যেহেতু ফ্রিকোয়েন্সি, ধরেই নিয়েছি n ফ্রিকোয়েন্সি, তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যেই সে n পাক ঘুরেছে। তার মানে এত কোণ, এত রেডিয়ান কোণ সে ওই 1 সেকেন্ড সময় অতিক্রম করেছে।
তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যে এতটা কোন অতিক্রম করেছে মানে কি জিনিসটা পাবো, এবং কিভাবে পাবো অত স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি না, কারণ শুধু শুধু আমাদের সিলেবাসটাকে কঠিন করে লাভ নেই। মাধ্যমিকের সিলেবাসটা, ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা মূলত হচ্ছে কোয়ালিটেটিভ। একটা কথা বলি, যারা ভয় পাও তাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। যারা একটু অঙ্ক প্রবেশ করলে বিষয়টি পিছিয়ে যাও তাদেরও বলি, পিছিয়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত এই সিলেবাসটা কোয়ালিটেটিভ, তোমাকে বর্ণনা করলেই জায়গায় জায়গায় মিটে যায়। এবং চেষ্টা করবে যদি অন্য প্রশ্ন পাও, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন যদি অ্যাভয়েড করা সম্ভব হয়, তখন বর্ণনামূলক প্রশ্ন উত্তর করতে যাবে না। আর একটা কথা বলি, যেমন গত বছর কি তার আগের বছর আমার ঠিক স্মরণে নেই, একটা প্রশ্ন এসেছিল মাধ্যমিকে। সেই প্রশ্নটা কি না, জলবিদ্যুৎ প্রকল্পের কার্যনীতি ব্যাখ্যা করো। জলবিদ্যুৎ প্রকল্পের কার্যনীতি ব্যাখ্যা করো মানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্রে পুরো একদম পুঙ্খানুপুঙ্খানু কি হয় ঘটে সেসব চাইনি। মানে প্রশ্নটা এরকম হলেও কিন্তু সেটা লিখতে হবে না। আমাদের যারা খাতা দেখি আমরা, তাদের পরিষ্কার ইনস্ট্রাকশনে বলা ছিল শুধুমাত্র জলের গতিশক্তির সাহায্যে টারবাইনকে ঘোরানো সম্ভব হয়, এবং টারবাইনের যান্ত্রিক শক্তি ডায়নামোর সাহায্যে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার উপযোগী করে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই কথাটুকু তার খাতায় থাকলেই তাকে ফুল মার্কস দেবেন। তার মানে বুঝতে পারছো যে কোথায় কি আছে, অর্থাৎ কোথায় টারবাইন আছে, কত উঁচু ড্যাম তৈরি করতে হবে, কত জলের ফোর্স লাগবে, এই রকম কোনো কিন্তু, এমনকি তোমাদের এরকম কোনো এসি জেনারেটরের যে সার্কিট কিভাবে কি কাজ করে, এসব আমাদের প্রশ্ন বা এসব আমাদের দরকার নেই মোটেও। সুতরাং বেসিক জায়গাটা ধরে রাখো। মাধ্যমিকের সিলেবাসে এই এত কিছু জিনিস প্রবেশ করানোর কোনো অর্থ হয় না যদিও, তার কারণ হচ্ছে যে আজকে যে ছেলেটা পরবর্তীকালে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, সে এত কিছু জেনে এই চুম্বক ক্ষেত্র, অমুক তড়িৎ ক্ষেত্র, এসব জেনে তার কোনো কাজ নেই, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তবু জানা একটু আধটু দরকার। কারণ কি, আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে এমন অনেক সময় অনেক পরিস্থিতি আসে, মানে অনেক জিনিস বা অনেক অবস্থার সম্মুখীন হতে হয়, যেখানে এই সামান্য জ্ঞানটাই আমাদের অনেক কিছুর থেকে, মানে নিজের দৈনন্দিন পথ চলার ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ তোমাকে চট করে কেউ বোকা বানাতে পারবে না কিছুতে। হ্যাঁ, তোমাকে মানে হয়তো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কোথাও নিয়ে গেল কেউ, সেখানে গিয়ে বলে দিল জানিস সেই জল ঢোকে, জলটা গিয়ে ভেতরে মানে কিছু একটা বাষ্প টাষ্প তৈরি করে তুমি সেখান থেকে কারেন্ট তৈরি হয়। হ্যাঁ, তুমি যদি একদম কিছু না জানো তাহলে তুমি তাই বুঝে যাবে। তা ন্যাচারালি আমরা ওইটুকু যেন নিজেদের বোধ বুদ্ধিটা নিজেদের চলার পথে যেন আমরা কাজে লাগাতে পারি, এই সমস্ত I=I0 sin ওমেগা t বোঝার দরকার নেই। তার জন্য যারা ওই বিষয় নিয়ে পরবর্তীকালে আরো মনে করো যে করবে, তাদের জন্য প্রয়োজন, ওই তাছাড়া কিন্তু প্রয়োজন নেই। পড়াশোনা মানে অন্য বিষয় নিয়ে করবে, তাহলে তোমাদের এত কিছু মাথায় দিতে হবে না। সুতরাং নির্ভয়ে পড়াশোনা করো আর এই জায়গাগুলো লিখে প্র্যাকটিস করো। ইলেকট্রিসিটি চ্যাপ্টার তোমাদের সিলেবাস মধ্যে, সিলেবাসের অন্তর্ভুক্ত যেটুকু বিষয় আছে সবটা আমরা কভার করেছি। তোমাদের কাজ হবে এবার লিখতে শুরু করা, তৈরি করে লিখতে শুরু করা। আমি একটা তোমাদের সাজেশন দিতে পারি এই বিষয়ে, সেটা হচ্ছে যে তোমাদের কাছে প্রত্যেকের কাছেই কম বেশি টেস্ট পেপার আছে, যার কাছে যা আছে, সে যে ইয়ারেরই হোক, যে পাবলিকেশনেরই হোক, সেটা ম্যাটার করে না। তোমরা দরকার হলে ইলেকট্রিসিটি কোশ্চেনগুলো আগে খুঁজে বার করো বিভিন্ন স্কুল থেকে, দরকার দাগ দিয়ে রাখো যে ইলেকট্রিসিটি কোশ্চেনগুলো দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো আগে বই থেকে খোঁজো কোথায় আছে, বা দরকার হলে আমার ক্লাস বা অন্য যে কোনো জায়গায় তোমরা যে ক্লাস করছো সেই ক্লাসগুলোর যে রাইট আপস, যেগুলো লেখা টুকেছো, বা দরকার হলে ভিডিওগ্রাফি আছে, সেইগুলো দেখে আগে উত্তরগুলো কোথায় আছে বার করার চেষ্টা করো। উত্তরগুলো তৈরি করো, উত্তরগুলো তৈরি করার পর না দেখে লেখো ট্রু টু ইয়োর হার্ট। তোমরা নিজেদের কাছে নিজেরা অনেস্ট থাকো, অনেস্ট থাকবার পর নিজেরা উত্তরগুলো লেখো। লেখবার পর যদি মনে করো যে চেক করাতে হবে, তার জন্য
একটু স্কুলে খাতাটা পাঠিয়ে দিতে হবে কাউকে দিয়ে, কারণ এই কারেকশন করার বিষয়টা ওই ভিজুয়াল মিডিয়ামে এরকম অনলাইন মিডিয়ামে খুব কঠিন। মানে আমারও নিজের অসুবিধা হয়, প্লাস মানে দেখতে অসুবিধা হয়, প্লাস আমার যদি মনে হয় কোথাও কিছু লিখবো সেটা ওই টাইপ করে লেখা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটু কষ্ট করে খাতাটা পাঠিয়ে দিতে হবে, দিয়ে তারপরে তোমার আমি দেখে দিলে আবার নয় ফোনে আমি জানিয়েও দিতে পারি যে আমার কারেকশন করা হয়ে গেছে, এবার কালেক্ট করে নিতে হবে, তখন দ্বিতীয় দিন আবার একটা দ্বিতীয় খাতাও পাঠিয়ে দিতে পারো। এইভাবে লেখা অভ্যেস করতে হবে, লেখা অভ্যেস না করলে কিন্তু হবে না। আজকের ক্লাস এখানে শেষ করি, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টারে প্রবেশ করব, যদি না কিছু প্রশ্ন থাকে কারো। বলো। বলছিলাম স্লিপ রিং আর কমিউটেটরের মধ্যে পার্থক্যটা আরেকবার একটু বলে দেবেন? কমিউটেটর দুটো টুকরো হয়, কমিউটেটরের দুটো পার্ট থাকে, অর্থাৎ হাফ রাউন্ড অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মতো একটা পার্ট আর একটা পার্ট, দুটো পার্ট থাকে। আর স্লিপ রিংটা গোটা একটা কন্টিনিউয়াস সার্কেল, এবং স্লিপ রিং দুটো ব্যবহার হয়। কমিউটেটর একটা সার্কেলকেই দুটো ভাগে কেটে হাফ হাফ করে নেওয়া হয়। কমিউটেটরের কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশনটাকে পাল্টে দেওয়া আর্মেচারের মধ্যে, বা উল্টে দিক থেকে ভাবলে এই আমি যে ডিসি জেনারেটরের ছবি এঁকেছিলাম তার বেলায় কমিউটেটরটা আছে বলেই কারেন্টের ডিরেকশনটা একই থাকছে। অর্থাৎ কমিউটেটরের কাজ হচ্ছে টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ কারেন্ট অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। যখন দরকার চেঞ্জ করা তখন চেঞ্জ করবে, যখন দরকার একই রাখা তখন একই রাখবে। আর স্লিপ রিং জাস্ট কন্ট্যাক্ট প্লেটস, নাথিং এলস। স্লিপ রিং যেমন কারেন্ট আসছে সেই কারেন্টটাকে জাস্ট আমায় সাপ্লাই দিয়ে দিচ্ছে, আর কিছু নেই। স্লিপ রিং এর কাজ মানে কারেন্টকে তার ডিরেকশনটাকে পাল্টাতে কোনোভাবে পারে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কেউ কিছু প্রশ্ন করবে? স্যার বলছি যে ওই যে আমাদের মানে তড়িৎচুম্বকীয় আবেশের যে ঘটনাটা মানে ফ্যারাডে করে রেখেছিলেন যে একটা বদ্ধ কুণ্ডলী, তো সেই কুণ্ডলীতে ধরুন আমি একই রকম ভাবে কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফ্লাক্স যদি আমি পরিবর্তন করতে থাকি, তাহলে ধরা যাক আমি ওই তড়িৎ কুণ্ডলীটার উপরে কন্টিনিউয়াসলি হাত দিয়ে আছি, তাহলে যে তড়িৎ প্রবাহটা করবে সেটা থেকে কি আমার শক লাগার সম্ভাবনা আছে? সে তো আছেই। যদি তোমার মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তোমার মধ্যে দিয়ে, আলটিমেটলি তোমার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। তুমি হাই ভোল্টেজ টাচ করলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করলো না। তুমি ধরো এই যে ট্রেনের লাইন, ট্রেনের যে মানে মাথায় যে লাইন থাকে সেই লাইনে 25,000 ভোল্টস থাকে, হ্যাঁ, সেইখানে তুমি তার ধরে যদি ঝুলে যাও তোমার কিছুই হবে না। কিন্তু যেই মুহূর্তে তোমার বডিটা গ্রাউন্ডেড হবে, তুমি কোনো কিছু মানে গ্রাউন্ডের কোনো একটা জিনিস টাচ করবে, বা তোমার শরীর থেকে আরেকটা তার যদি রেল লাইনের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তখন ওই কারেন্টটা তখন তোমার শরীর হয়ে রেল লাইন হয়ে ফ্লো করবার চেষ্টা করবে, তখনই তোমার শক লাগবে, এবং সেটা ফ্যাটাল শক। কারেন্ট ফ্লো করতে হবে। ঠিক আছে বেশ, এন্ড করছি। স্যার আমি একটা প্রশ্ন, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ডিসি কারেন্ট কি কখনো কোনো 9 তারকে গরম করতে পারে? ইয়েস, ডিসি এসিটা বড় কথা নয়, কারণ এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাই তো? আই স্কোয়ার আছে, তাহলে তোমার এসির জন্য একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, তার জন্যে তোমার আই স্কোয়ার যখন করবে তোমার পজিটিভের স্কোয়ার করলেও পজিটিভ হয়, নেগেটিভের স্কোয়ার করলেও পজিটিভ হয়। তাহলে সুতরাং ইট উইল নট ম্যাটার হোয়েদার ইট ইজ এসি অর ডিসি। ঠিক আছে স্যার। আর কিছু? আর কিছু নয়, তাহলে আমি শেষ করছি, তোমরা লিভ করো।